আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আন্তর্জাতিক রাজনীতিতে যারা চোখ রাখছেন, এই মুহূর্তে বেশ কিছু আলোচ্য বিষয় আমরা দেখতে পাচ্ছি। গত সপ্তাহ জুড়ে মধ্যপ্রাচ্য উত্তাল অবস্থায় আছে। ইসরায়েল অত্যন্ত ধৃষ্টতাপূর্ণভাবে কাতারে আক্রমণ করেছে এবং আমরা জানি কাতার আমেরিকার একটি বন্ধু রাষ্ট্র। আমেরিকার সাথে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের চুক্তি কাতারের আছে। কাতার বহু বিষয়ের মধ্যস্থতাকারী এবং সর্বশেষ ইসরায়েল এবং হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আমেরিকার পরিকল্পনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল কাতার, এবং সে লক্ষ্যে কাতারে হামাস নেতারা জড়ো হয়েছেন। আর হামাসের সেই অবস্থানে ইসরায়েল হামলা করেছে এবং হামলা করেছে প্রায় 3000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ইসরায়েলের ফাইটার জেটগুলো কাতার পর্যন্ত আসতে গিয়ে মাঝখানে তাদের ফুয়েল নিতে হয়েছে। তাদের বিমানগুলোকে আমেরিকা তাদের অয়েল ট্যাঙ্কার আকাশে পাঠিয়ে সেখানে বিমানগুলো ফুয়েলিং করে দিয়েছে এবং যথারীতি সামগ্রিক গোয়েন্দা এবং অন্যান্য তথ্য দিয়ে সহযোগিতা করেছে। ইংল্যান্ডের নাম এর মধ্যে আসছে। ইংল্যান্ডও এই ক্ষেত্রে এই আক্রমণের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখছি যে মিডল ইস্ট এর মধ্যে একটু নড়ে চড়ে বসেছে। সর্বশেষ কাতারে একটি সামিট হয়েছে ইসলামী দেশগুলোর, বিশেষ করে আরব দেশগুলোর, এবং সেই সামিটে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ভূমিকা রাখার পরিকল্পনা ব্যক্ত করা হয়েছিল। কিন্তু আমরা দেখলাম কার্যত কাতার সম্মেলনটি ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার পিছনেও যে কারণটি দেখা হয়, ঘোষণার পূর্বে তুরস্কে আমেরিকার যে রাষ্ট্রদূত, যিনি মিডল ইস্ট দেখেন, সিরিয়া দেখেন, তিনি উড়ে আসেন কাতারের প্রধানমন্ত্রীর সাথে এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে দেখা করেন। যথারীতি তাদের মধ্যপ্রাচ্যের যে কমান্ড, সে কমান্ডের যে হেড সামরিক ব্যক্তি, তিনি এসে কাতারের কর্তা ব্যক্তিদের সাথে দেখা করেন। ফলে সামিটটি একটি অন্তঃসারশূন্য ঘোষণা দিয়ে শেষ হয়ে যায়। ব্যাপার এমন যে কাতার মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি করার জায়গা দিয়েছে। কয়েকশো যুদ্ধ বিমান সেখানে আছে। ওখানে যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, গোটা মিডল ইস্ট কভার করতে পারে সেই রাডার সিস্টেম আছে। সেখানে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে, পর্যাপ্ত সৈন্য মজুদ আছে। কার্যত দেখা যায় যে অবস্থা এমন যে তারা কাতারের প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ায় যে আপনি যদি আরেকটু আগান তাহলে আমাদের এখানে যে অ্যারেঞ্জমেন্ট আছে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে আপনাদের দখল করে ফেলতে। কার্যত শাসক পরিবার উচ্ছেদ হয়ে যাবে, অন্য কাউকে তারা হামিদ কারজাই স্টাইলে বসিয়ে দেবে। ব্যাপারটা অনেকটা হয়তো এরকম কিছু ছিল। কাতার সেই অবস্থান থেকে ঘুরে গিয়ে উল্টা বলল একটা হাস্যকর ব্যাপার যে হাই সিকিউরিটি প্রোটেকশন, এই টাইপের খুব উন্নত মানের একটা চুক্তি আমেরিকার সাথে আবার করবে তারা। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, যিনি ইতিমধ্যে মার্কো রুবিও ইসরায়েল গিয়েছিলেন,
ইসরায়েলকে বুঝিয়ে ইসরায়েলের কাছ থেকে তালিম নিয়ে অনুমতি নিয়ে তিনি কাতার রওনা হয়েছেন, কাতার এসেছেন। তবে যাওয়ার সময় তিনিও ঘোষণা দিয়েছেন একটা উন্নত মানের চুক্তি করবে কাতারের সাথে। আসলে এর চেয়ে উন্নত মানের কি চুক্তি আমরা জানি না। কয়েক মাস হলো কাতার $1 ট্রিলিয়ন চুক্তি করেছে আমেরিকার সাথে। আমেরিকার ডুবন্ত প্রায় বোয়িং কোম্পানি, বিমান কোম্পানি, সেই কোম্পানিকে টেনে তোলার জন্য যা টাকা দরকার সেটা কাতার ব্যবস্থা করছে। আরও অনেকগুলো সামরিক প্রতিষ্ঠানকে এই পরিমাণ অর্থ কাতার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে প্রায় 2.5 লাখ আমেরিকানের নতুন চাকরি হবে। এরকম একটি কাজ করার পর, কাতার এত এত ফ্যাসিলিটিস দেওয়ার পর অবস্থা হয়েছে এমন, সে আক্রমণটা কাতারে হয়েছে। তো কাতার কি জানতো না যে আমেরিকার যার বন্ধু তার শত্রুর প্রয়োজন নেই? আমেরিকার সাথে যে মাখামাখি করেছে তার বিপদের জন্য নতুন কোনো কিছু টানার দরকার নেই। ইতিমধ্যে কাতারের হাত পা বেঁধে ফেলা হয়েছে। কাতার এখন নতুন করে গোলামি চুক্তি করবে, উন্নত মানের চুক্তি করবে। এই চুক্তির মধ্য দিয়ে বর্তমান শাসক ফ্যামিলি তাদের জীবদ্দশায় হয়তো রেহাই পাবে, কিন্তু পরবর্তী শাসকরা তারা কন্টিনিউ করা কঠিন হবে। আমেরিকার গোলামির যে জিঞ্জির তাদের ছিঁড়ে ফেলার সুযোগ তৈরি হয়েছিল, সেই গোলামির জিঞ্জির হম্বিতম্বি না করে তারা কৌশলে এটা ছিঁড়ে ফেলার সুযোগ পেয়েছিল। এখন উল্টো তাদেরকে আরো কঠিন মূল্য দিয়ে এই জিঞ্জিরটা পড়তে হবে। এই শিকলের মূল্য তাদেরকে দিতে হবে। যে শিকল দিয়ে তাদেরকে নতুন করে বাঁধা হবে, সেই শিকলের দাম, সেই শিকল যারা পরাবেন তাদের পারিশ্রমিক এবং প্রিমিয়াম মূল্য পরিশোধ করে সেই শিকল দিয়ে নিজেদেরকে তারা বাঁধার ব্যবস্থা করছে। আমরা যদিও একটু আশাবাদী হয়েছিলাম, অনেকে আশাবাদী হয়েছিল, কিন্তু আমরা সত্যি কষ্ট পেয়েছি। আমরা দেখি যে কিছুদিন পর পর মিডল ইস্টে আমেরিকা একটা না একটা যুদ্ধ বাঁধায়, যুদ্ধের পরিস্থিতি তৈরি করে। ইরাক, মিশর, সিরিয়া, লিবিয়া, অনেকেই এই ছকে আক্রান্ত হয়েছে। এখন ইরান এবং কাতার সহ ক্যানভাসটা আরেকটু সম্প্রসারিত করার ব্যবস্থা হয়েছে। তো এরা ওভার কনফিডেন্সে আছে। ইসরায়েল এত ওভার কনফিডেন্স, যেখানে মোসাদ গ্রাউন্ড অপারেশনে অস্বীকৃতি জানিয়েছে, যেটা অবাস্তব একটা বিষয়। সেই জায়গায় তারা এয়ার স্ট্রাইক করেছে তাদের ওভার কনফিডেন্সের জায়গা থেকে। ফিলিস্তিন ইস্যুতে যাতে কেউ কথা না বলে, ভয়ে কেউ কথা না বলে, মধ্যস্থতা করছিল হামাসের সাথে ইসরায়েলের মধ্যস্থতা করছিল কাতার। এখন বলে যে যে আমাদের খাতে তাদেরকে তুলে দাও, তারা পৃথিবীর যেখানেই যাবে সেখানে আমরা আক্রমণ করার অধিকার আছে। মানে ব্যাপারটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে, এবং সেটা আমেরিকার আশ্রয় প্রশ্রয় হয়েছে, যাতে ফিলিস্তিনের জন্য কোনো আমব্রেলা তৈরি না হয়, ছাতা তৈরি না হয়। মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশগুলো আমেরিকার সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে গোলামির জিঞ্জিরে আটকা পড়েছেন, তাদের জন্য যারা কেউ যাতে শেল্টার হাউস তৈরি করতে না পারে, এই চেষ্টা তাদের অব্যাহত আছে। এই জন্য মধ্যপ্রাচ্যে কেউ যাতে অ্যাটমিক পাওয়ারের অধিকারী না হয়, বিশেষ করে ইরান যাতে অ্যাটমিক পাওয়ার না পায়, অর্জন করতে না পারে, এই জন্য এই মেকানিজমগুলোর সাথে এটারও সম্পর্ক আছে। এবং আমরা দেখছি যে ইরানকে এবং পাকিস্তানকে তারা হুমকিগুলো দিয়ে যাচ্ছে। এই আমব্রেলা তৈরি করার ক্ষেত্রে পাকিস্তানও যাতে কোনো কার্যকর ভূমিকা রাখতে না পারে অথবা সাহস না করে। পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটি দেশ, সুতরাং কাউন্ট করার অনেকগুলো বিষয় আছে। সো এরা যাতে কোনোভাবে এক হতে না পারে, যে কোনো মূল্যে তা প্রতিহত করার জন্য কাতার সামিটটাকে তারা ব্যর্থ করেছে। কাতার, আরব আমিরাত,
বাহরাইন, তারা আর্টিফিশিয়াল আইল্যান্ড বানিয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ করেছে। সৌদি আরব হাজার হাজার কোটি টাকা খরচ করে নতুন নগরী তৈরি করছে, আর তারা ঘুমাচ্ছে আরামে, তাদের প্রোটেকশন দিবে নাকি আমেরিকা। সেই চিন্তার মধ্যে ফাটল ধরেছে, কিন্তু লাভ কি হয়েছে? কাতার উপলব্ধি করেছে এখন নতুন করে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হচ্ছে। আবার তারা সামরিক নির্ভরতা আমেরিকার উপর করেছে। কাতারে তো আমেরিকার এতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাতার কিনেছে, এবং সেগুলো ছিল যেগুলো দিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে প্রোটেকশন দেওয়া যায়, অথচ একটা মিসাইলও তো তারা উড়াইতে পারেনি। সবগুলোই তো লক করে দিয়েছে আমেরিকা। আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে মধ্যপ্রাচ্যে আপনারা ডোমিনেন্সি অর্জন করবেন। আমেরিকার একমাত্র বিশ্বস্ত প্রতিনিধি এবং বিশ্বস্ত ওস্তাদ ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকান অস্ত্র নিয়ে ফাইট করবেন। এখনো আপনাদের ঘুম ভাঙেনি? যদি এর কম টাকাও খরচ করা হতো, নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব ছিল। এটা তারা করেনি। তারা করেছে যে পরিমাণ অস্ত্র এবং যে পরিমাণ জিনিস সরঞ্জাম কিনলে লোকাল নিরস্ত্র মানুষদেরকে দাবিয়ে রাখা যায়, সেই জিনিসগুলো তারা করেছে, এবং এগুলোতে খুব বিশ্বস্ততার সাথে আমেরিকার সহযোগিতা করেছে। সেই সহযোগিতা পাওয়ার অর্থ যদি এটা হয় আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে তাদেরকে সহযোগিতা করবে, এত বড় বোকা আমরা বুঝে উঠতে পারি না। মিশর লোক দেখানো হলো কিছুটা ভূমিকা এবার রাখার কথা বলেছে, কিন্তু কার্যত মিশরকে আন্তর্জাতিক ইসলামিক মহল বিশ্বাস করে না। তারপরও সম্মিলিতভাবে যদি ভূমিকা রাখার সুযোগ থাকে, সেখানে সুযোগ সবাইকেই দিতে হবে। ইরান কাতারকে মিসাইল বেস করার অফার দিয়েছিল, শর্ত ইউএস বেস সরাই দিতে হবে। কাতার কি করলো? আমেরিকান দখলদারিত্ব যাতে আরো বাড়ে, সেই জন্য আরো উন্নত চুক্তি করতে যাচ্ছে আমেরিকার সাথে। এটার অর্থ হচ্ছে আগের যে বিনিয়োগ চুক্তিগুলো করেছিল $1 ট্রিলিয়ন, সেগুলো প্রথমত তাদেরকে দিতে হবে, এরপর নতুন করে আবার তাদেরকে অর্থ প্রদান করতে হবে আমেরিকাকে। অথচ আমরা ভাবছিলাম যে আমরা ইতিহাসের একটা ডিসিসিভ মোমেন্টে অবস্থান করছি। সেই ডিসিসিভ মোমেন্টটা সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু সেটা কাজে লাগানো গেল না। 3 দশক ধরে ইউনিপোলার এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার সুযোগ আমেরিকা পেয়েছিল 1991 সালে রাশিয়ার পতনের পর থেকে। করোনার সময় থেকে এই পরিস্থিতিটা পরিবর্তন হওয়া শুরু হয়। রাষ্ট্রগুলো এখন আশ্রয়ের জন্য চায়না এবং রাশিয়ার কাছে যায়। এ দ্বারা প্রমাণ হয় চায়না কিংবা রাশিয়া চাইলে আমেরিকার বিপরীতে প্রোটেকশন দিতে পারে। অর্থাৎ আরো কয়েকটা পোল এখানে জন্ম নিয়েছে। কাতার রাশিয়ার সাথে কথা বলেছে ইতিমধ্যে, আমেরিকা চীনের সাথে কথা বলেছে। যদিও আমরা দেখছি কিছু কিছু ক্ষেত্রে রাশিয়ার পলিসি আমেরিকার সাথে সমঝোতামূলক। তারা স্নায়ুযুদ্ধের সময় যেভাবে রেড ফোন ব্যবহার করত, সর্বশেষ একটা সমঝোতা নিজেদের মধ্যে বজায় রেখেছে, সেটা এখনো তারা অব্যাহত রেখেছে। এই ভূমিকা হলে রাশিয়ার উপর নির্ভরশীলতা মানুষের কমে যাবে। চীন এক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখার সুযোগ আছে। চীন তার পলিসি শিফট করেছে, এটা আমরা প্রমাণ পেয়েছি। কিন্তু এর ক্ষেত্র যারা চান তাদেরকে তো তৈরি করে দিতে হবে। আমেরিকার অথবা ইসরায়েলের কাছ থেকে বাঁচতে চান,
আবার তাদের কোলে উঠে বসে থাকবেন, অন্য দেশ তো আপনাকে তাদের কোল থেকে নামিয়ে আনবে না। আপনাদেরকে নেমে আসতে হবে, নেমে এসে আপনার প্রোটেকশন চাইতে হবে, হয় মরে যাব অথবা কিছু একটা হবে। আপনারা সেটা করতে পারেননি। যদিও ইসরায়েল যে কাজটি করেছে এটি অত্যন্ত জঘন্য একটি কাজ, এবং এটি একটি ফাঁদ, এমন একটি ফাঁদ, এই ফাঁদে ইসরায়েল নিজেই পড়বে। এই স্ট্র্যাটেজিক ট্র্যাপ এটা ইসরায়েল নিজের জন্য তৈরি করেছে, এবং এই ধরাটি ইসরায়েল খাবে। কোনো গ্রেট পাওয়ার তার মিত্রদের শেষ পর্যন্ত প্রোটেকশন দেয়নি, দিতে পারে না। কাতার দিয়ে প্রমাণ হয়েছে। ইসরায়েলের ক্ষেত্রে ব্যাপারটা যদিও ভিন্ন, কিন্তু এটার একটি শেষ আছে। হলোকাস্ট বিক্রি করে এখনো ইসরায়েল চলছে, যে বেচা বিক্রি অনেক হয়েছে। পৃথিবীর মানুষের ঘুম ভাঙ্গা শুরু হয়েছে বেশ কিছুদিন থেকেই। আমরা মনে করি ইসরায়েলের এই অনৈতিক সুবিধা অনেক দিন কন্টিনিউ করার সুযোগ নেই। আমেরিকার যে প্রজন্ম ইসরায়েলের গোলামি করছে, সেই প্রজন্ম তার নেতৃত্ব হয়তো আর 10 থেকে 15 বছর ধরে রাখতে পারবে। তারপর নতুন প্রজন্মের শাসন শুরু হবে, এবং সেখানে এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল এই সুবিধাটা কন্টিনিউ করতে পারবে না। যদিও ততদিনে পৃথিবীর নেতৃত্বের আসনে আমেরিকার থাকার সুযোগ নেই। এখন আমেরিকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পৃথিবীর নেতৃত্ব ভোগ করছে ইসরায়েল, এটা আমরা বলতেই পারি। এবং ইসরায়েল তার সর্বোচ্চ সময়টা এখন ভোগ করছে। চোরাগুপ্তভাবে পৃথিবীর অনেক কলকাঠি দ্বারা নাড়ছে, এবং এটা দিয়ে তারা তাদের নিজেদেরকে রুলিং স্টেট ভাবছে। তারা রুলিং স্টেট ভাবুক অথবা চোরাগুপ্ত কিছু কাজ করতে পারুক, এই অবস্থাটা অনেক দিন আর থাকবে না। এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাথে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন ইউনিপোলার পৃথিবীর নেতৃত্বে আছে এটা বলা যেমন সুযোগ নেই, তেমনি পৃথিবীর একমাত্র রুলিং স্টেট এটা বলার সুযোগ নেই। আবার আমেরিকার সেই নেতৃত্ব ভাগাভাগি করে এখন ভোগ করছে ইসরায়েল, এবং এটা শেষ আছে। আমরা বলছি সর্বোচ্চ 15 বছরের মধ্যে ডেক্লাইন হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি যে তালেবানদের সাথে চুক্তি, আমেরিকার ওখান থেকে আমেরিকান সৈন্য উজ্জ্ব করা, সে ডায়ালগ, ইউক্রেনের কিছু শিশু রাশিয়া হতে প্রত্যাবর্তন করার যে ডায়ালগ, মধ্যস্থতা করা, ইরান থেকে আমেরিকার বন্দি প্রত্যাবর্তন, হামাস ইসরায়েল বন্দি বিনিময়, এরকম অনেকগুলো মধ্যস্থতা কাতার করেছে আমেরিকার হয়ে তাদের অনুমতি নিয়ে। কিন্তু দিন শেষে আমরা এটি পরিষ্কার বুঝতে পেরেছি, চোখে আঙ্গুল দিয়ে আমেরিকা দেখিয়ে দিয়েছে যে আমেরিকার সাথে নির্ভরশীলতার সহিত বন্ধুত্ব করতে নেই। আমরা তুরস্কে যে আন্দোলন স্টার্ট হয়েছে দেখছি প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে, এটিও পৃথিবীর রাজনীতি, মধ্যপ্রাচ্যের রাজনীতির সাথে সম্পৃক্ত একটি বিষয়। সেই বিষয়টি কিছুটা ক্ষেত্রে জটিলতা ধারণ করেছে। আমরা আশা করছি বুদ্ধিমত্তার সাথে তুরস্কের নেতৃত্ব বিষয়টি হ্যান্ডেলিং করবেন। সর্বশেষ কাতারকে আমরা শিক্ষা নিতে বলবো, কাতারের পরিণতি থেকে মিডল ইস্টের অন্য রাজাদেরকেও শিক্ষা নিতে বলবো। আমেরিকার রঙিন চশমাটি আপনারা খুলে ফেলুন, অথবা লম্বা সময় নতুন করে নিজেদের অর্থ দিয়ে পরিশোধ করা শিকল আমেরিকার হাতে নিজেদের গলায় পরিয়ে নেওয়ার
ব্যবস্থা করুন।